প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহাঙ্গীর। প্রিয় দর্শক, পরিবর্তনের অঙ্গীকারে নতুন যে বাংলাদেশ, তার ব্যতিক্রম নয় আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কি পরিবর্তন এসেছে এবং আসতে পারে সেই সব নিয়ে। ২০১৮ সালে যখন প্রথম কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তখনও প্রতিকূল অবস্থায় থেকে বেশ কয়েকজন শিল্পী আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এ কারণে তাদের তখন পুলিশি নির্যাতনেরও শিকার হতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই প্রতিবাদের অন্যতম ভাষা ছিল গান। এছাড়া বিভিন্ন পর্যায়ের অভিনয় শিল্পী এবং নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের পক্ষে অবস্থান ব্যক্ত করেন। তবে আন্দোলনের বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন অনেক অভিনেতা, অভিনেত্রী এবং নির্মাতারা। সবকিছুকে পেছনে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সংহতি জানিয়ে মাঠে নামেন অনেক শিল্পী এবং নির্মাতারা। আন্দোলন যখন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারদলীয় সংগঠনের নেতাকর্মীদের চাপের মুখে, তখন বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনের মাঠে নেমে হত্যার প্রতিবাদ জানান অনেক স্বনামধন্য অভিনেতা, অভিনেত্রীরা। অভিনয় শিল্পী এবং নির্মাতাদের আন্দোলনের পক্ষে অবস্থান মানুষের মনে বিশেষ জায়গা করে নেয়। আন্দোলন নতুন মাত্রা পায় তখন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে যে সংস্কার শুরু হয়েছে, তার অংশ হিসেবে বাতিল করা হয়েছে চলচ্চিত্রের সেন্সর বোর্ড। পরিবর্তন আনা হয়েছে অভিনয় শিল্পীদের বিভিন্ন সংগঠনেও। শিল্পী থেকে দর্শক সকলের প্রত্যাশা, গণমাধ্যম এবং বিনোদন জগৎ এগিয়ে যাবে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়া। দর্শক, এই মুহূর্তে ডেডলাইন ৩৬শে জুলাইয়ের স্টুডিওতে অবস্থান করছেন ইকবাল হাসান খান সুষময়, ফিল্ম মেকার, এবং তাসনোভা তাবাসসুম অতসী, ফিল্ম মেকার। জনাব সুষময় এবং অতসী, আপনাদের দুইজনের কাছে জানতে চাইব যে আন্দোলনের সম্পৃক্ততাটা আসলে কিভাবে, ব্যক্তি সুষময় এবং ব্যক্তি অতসী হিসেবে, নাকি হলো যে একজন ফিল্ম মেকার সুষময় এবং অতসী হিসেবে? আন্দোলনের সাথে সম্পৃক্ততা আসলে একজন নাগরিক হিসেবে। আমরা জুলাইয়ের আন্দোলনে আমরা যেটা দেখেছি, সেটা কোনো পার্টিকুলার জায়গা থেকে যোগদান দেওয়ার কথা তখন মনে হয়নি। তখন একজন নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে, এবং আমরা যা দেখছি সেই হিসেবে আমরা যোগ দিয়েছি। আমাদের আন্দোলনে যোগ দেওয়ার ব্যাপারটা, এটা আসলে দুটো মিলেই ব্যাপারটা হয়। কারণ আমাদের ইউনিভার্সিটি লাইফের পুরোটা সময় গেছে আসলে ফিল্ম মেকিং অ্যান্ড এইটা স্টাডির সাথেই। তো আমরা যখনই কিছু ভাবতে গেছি, সেটা আসলে ফিল্ম ওরিয়েন্টেডই হয়েছে আমাদের এক্সপ্রেশনটা ওই জায়গা থেকে। তবে একেবারেই জুলাই আন্দোলনের শুরুটা থেকে আমাদের পার্টিসিপেশনটা ছিল মূলত সাধারণ শিক্ষার্থী হিসেবে অথবা নাগরিক হিসেবেই। কিন্তু ৩৬শে জুলাই যেটা বলা হয়, মানে অগাস্টের হাসিনা সরকারের পতনের পর, তখন যেটা মানে খুব করে আমাদের চোখের সামনে আসছে, সেই ব্যাপারটা হচ্ছে যে উদযাপনের ব্যাপারটা অনেক বেশি পরিমাণ সাম্প্রদায়িক হয়ে যাচ্ছে। বা উদযাপনটা আসলে যারা আন্দোলনটার পেছনে ছিল, বা যারা আসলে যে আবেগ থেকে আন্দোলনটার সাথে সম্পৃক্ত ছিল, তারা আসলে উদযাপনটা করতে পারছে না। ওই জায়গাটা থেকে আমরা তখন সিনেমা দেখুন ইসলামে আরেকটা অ্যাপ্রোচে যাই, তখন যে আসলে সিনেমার সাথে সম্পৃক্ততা একটু বাড়ে, মানে আমাদের আন্দোলন সম্পৃক্ততা। যেহেতু আমরা আন্দোলনটা শুধুমাত্র পতন পর্যন্ত দেখছি না, আমাদের কাছে ব্যাপারটা এমন যে সংস্কার হওয়া শেষ পর্যন্ত বা এই আন্দোলনের ফল আসা পর্যন্ত আন্দোলনটা চলবে বা বিপ্লবটা চলছে, সেই জায়গা থেকে আসলে সিনেমার সম্পৃক্ততা একটু পর, নাগরিক হিসেবে সম্পৃক্ততাটা আগে ছিল। আচ্ছা, আমরা হলাম যে বরাবরই, এর আগে বলুন বা আন্দোলনকালীন সময়ে বলুন, এখন পর্যন্ত আমরা বরাবরই চলচ্চিত্র বা সিনেমাতে হলো যে পরিবর্তনের কথা বলি। তো এই যে ৫ই আগস্ট অথবা ৩৬শে জুলাই যেটা আপনি বললেন, তারপরে সিনেমাতে আসলে বা সিনেমা অঙ্গনে কি কি পরিবর্তন এসেছে এবং সেটাকে আপনারা কিভাবে দেখছেন? সিনেমা অঙ্গনে পরিবর্তনটা এসছে কিনা এখনও বলা যাচ্ছে না, কারণ খুবই অল্প সময়। সিনেমা আসলে একটা লংয়ের প্রসেস, সেটার মানে এফেক্টটা আসার জন্য। তবে কিছু পরিবর্তনের কথা যদি আমি বলি, আমি
মানে পরিবর্তনের আরেকটা বিষয়কে যদি একটু নোট করে যাই, অ্যাজ আমরা হচ্ছে যেদিন এই তত্ত্বাবধায়ক সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন গঠন হয়, সেদিন আমাদের প্ল্যান ছিল যে আমরা একটা সিনেমা দেখাবো যে সিনেমাটা সেন্সরে মুক্তি পায়নি বা দেখানো যায়নি। তো অংরা খাইনের ওই সিনেমাটা দেখানোর জন্য আমরা যখন সোহরাওয়ার্দী উদ্যানে একটা সেট রেডি করলাম, সবার দিক থেকে যে কোশ্চেনগুলো আসতেছিল যে তখনও আসলে সবাই বেরোতে পারে নাই ওই প্রেশারটা থেকে, যে এটা সেন্সরড না সিনেমাটা, এই সিনেমাটা দেখানো উচিত হবে কি না, এই কোশ্চেনগুলো রয়ে গেছিলো। তো আমরা স্বাধীন হয়েছি, একটা নতুনভাবে স্বাধীনতা পাইছি বা আমাদের ফ্রি এক্সপ্রেশন আমরা নিতে পারি, এইটার ভেতরে আসলে আমরা এখনও আত্মিকভাবে পৌঁছাইতে পারি নাই। তো এই পরিবর্তনটা আরও আস্তে ধীরে আসবে এমনটা মনে হয়। আরেকটা পরিবর্তন যেটা আসছে সেটা হচ্ছে যে যে জায়গা থেকে মানুষজন মানে যে কোশ্চেনগুলো নিয়েছিল বা যে আশাগুলো ছিল সিনেমার ব্যাপারে, বাংলাদেশের টোটাল চলচ্চিত্রের ব্যাপারে, এই জুলাই বিপ্লবের পর এই জায়গাগুলো একসাথে হচ্ছে। খুব ছোট ছোট সংগঠন, বিভিন্ন ইউনিভার্সিটির সংগঠন, ঢাকা কেন্দ্রিক বা ঢাকার বাইরের একদম লোকাল যে সংগঠনগুলো আছে, এই মানুষগুলো একসাথে হচ্ছে, তাদের মতের মধ্যে এক ধরনের ঐকমত দেখা যাচ্ছে। তারা যে যে জিনিসগুলো আসলে চায়, যেটা সিনেমা পরিবর্তনের সাথে সাথে পুরো চেহারাটা বাংলাদেশের চলচ্চিত্রে চেঞ্জ হবে, এই পরিবর্তনের কথাগুলো আসতেছে, একসাথে হচ্ছে। অ্যান্ড আমার মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে একটা চেঞ্জ আমরা দেখতে পারবো, যদি যে নতুন সরকার ব্যবস্থা আসছে এই সরকার ব্যবস্থা যদি মানে সিনেমার ব্যাপারে পজিটিভলি ভাবে, অথবা সিনেমাকে যদি আসলে রাষ্ট্রীয় একটা অ্যাপ্রোচের পার্ট হিসেবে দেখে। অবশ্যই এটা একটা বড় অংশ, কিন্তু গত যে সরকারগুলাই আসছে সবাই এটারে দমনপীড়নের ভেতরেই নিতে চাইছে। তো সেই দিকটায় যদি অন্তর্বর্তীকালীন সরকার না যায়, সেক্ষেত্রে আমরা একটা পরিবর্তন দেখতে পাবো, এমনটা আমরা আশা করি। আপনার চোখে কি মানে পরিবর্তন আপনি দেখছেন এবং হলো যে কি পরিবর্তন আপনি আশা করছেন? পরিবর্তন যদি বলি, আসলে এখনও পরিবর্তন মানে খুব একটা হয়ে যায়নি, হওয়ার পথে। তবে সুষমা যেটা বললেন যে তৎকালীন সরকার পতনের পরে যে সোহরাওয়ার্দী উদ্যানে মুক্ত মঞ্চে যে আয়োজনটা করা হয়েছিল অংরা খানের সিনেমাটা, যেই সিনেমাটা আসলে সেন্সর বোর্ড থেকে পায়নি, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে দেখা এবং কোয়েশ্চেন উত্তর পর্ব। এটা মানে এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার ছিল যে যেই সিনেমা এতদিন ধরে আটকে আছে এখন সবাই একসাথে আমরা ওপেনলিভাবে দেখছি। সব থেকে যেটা পরিবর্তন হয়েছে বলে মনে করছি যে আমরা ভাবতে পারছি, অনেক সিনেমা আছে যে আমরা বানাতে চাইতাম, কিন্তু আমাদের সাহস হতো না, কারণ আমাদের বাকস্বাধীনতা তখন একদমই ছিল না। আমাদের অনেক সিনেমার পরিকল্পনা আমাদের ভেতরেই নষ্ট হয়ে গেছে, আমরা কখনো বানানোর সাহসটা পাইনি। আমরা সেগুলো এখন নতুন করে আবার ভাবতে পারছি, আমরা বানানোর জন্য একটা সাহস সঞ্চয় করতে পারছি। তো এটা একটা পরিবর্তন বলা যায়। আর এছাড়া পরিবর্তন আসলে আর খাতে যদি আমরা দেখি যে সেন্সর বোর্ড বাতিল হয়ে যে সার্টিফিকেশনের ব্যাপারটা, এটা একটা পরিবর্তন বলা যায়। কিন্তু আবার আমি যদি নীতিমালাটা যদি আবার পূর্ণাঙ্গভাবে দেখা হয়, সেখানে আসলে অনেক বেশি বিশ্লেষণের দরকার, কারণ নীতিমালাগুলো আগের মতো এরকমই রয়ে গেছে, ওখানেও আসলে অনেক হস্তক্ষেপ হচ্ছে বাকস্বাধীনতার। তো এগুলো যদি ঠিকমতো বিশ্লেষণ করে দেওয়া যায়, তাহলে মনে করি যে একটা ভালো রকমের পরিবর্তন সম্ভব। পরিবর্তন আমরা আশা রাখি এবং আমরা এক্সপেক্টও করি যে আসলে হবে। কিন্তু আপনাদের জায়গা থেকে মানে নিজ নিজ স্থান থেকে কি ধরনের পরিবর্তন আশা করেন এবং কি পরিবর্তন আপনারা আশা করেন অ্যাজ এ ফিল্ম মেকার? আমরা পরিবর্তনটা সবসময় যেটা দেখি যে একটা ব্যক্তিকেন্দ্রিক পরিবর্তন হয়। কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা পরিবর্তনের কথা বলি, সেখানে একটা ব্যক্তির পরিবর্তন হয়, সিস্টেমে তেমন একটা পরিবর্তন হয় না। এটাই হচ্ছে আমরা এখনো পর্যন্ত যে পরিবর্তন দেখতেছি, সেখানে আসলে ব্যক্তির পরিবর্তন বা নামের পরিবর্তন হচ্ছে। ফিল্ম সেন্সর বোর্ড চেঞ্জ হয়ে সার্টিফিকেশন বোর্ড হচ্ছে। এটা অনেকটা আসলে মানে মোলা ঝোলানোর মতো ব্যাপার হয় আমরা যদি খুব ইভাবে বলি। কারণ যারা এখানে সিনেমাটা দেখার চেষ্টা করতেছে, সিনেমা বানানোর চেষ্টা করতেছে, বা যারা আসলে সিনেমার এখানে স্টেক হোল্ডার, তারা আসলে জানেন যে কী কী পরিবর্তন করতে হবে। আমার মনে হয় এটা রাষ্ট্রপক্ষ থেকেও জানেন। এটা হচ্ছে যারা মেকার, যারা এতদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবের পরে যে আসলে সিনেমার এই চেঞ্জ নিয়ে আলাপ হচ্ছে, ব্যাপারটা একেবারে এমন না। আমরা এটা লম্বা সময়ের একটা জার্নি দেখি। আমাদের আগের যারা ফিল্ম মেকার ছিলেন তারা অনেক স্ট্রাগল করে গেছেন, ওনারা কিছু বানানোর চেষ্টা করছেন বা কিছু সিস্টেম দাঁড় করানোর চেষ্টা করছেন। সবসময় যেটা হয়েছে যে ওই যে দাবিগুলো আসে, সেই দাবিগুলোর এগেনস্টে একটা মানে পরিবর্তিত চেহারা আসে অথবা পরিবর্তিত একটা নাম আসে, বাট মূল স্টেকটার কোনো পরিবর্তন হয় না। তো আমরা যে ধরনের পরিবর্তন আসলে চাই, সেই পরিবর্তনটা একেবারে ফলপ্রসূ পরিবর্তন হবে, যে পরিবর্তনটা দীর্ঘমেয়াদী হবে। অ্যাজ আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের ফিল্ম সেন্সর বোর্ড যেটা পূর্ববর্তী ছিল, এটা সার্টিফিকেশন বোর্ড নাম হয়েছে, তারপর ফিল্ম আর্কাইভস আছে, ফিল্ম আমাদের হচ্ছে বিএফডিসি আছে, এছাড়া যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে হচ্ছে বিসিটিআই আছে, পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে 3টা ইউনিভার্সিটিতে, নজরুল ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে ফিল্ম পড়ানো হচ্ছে। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এবং যারা আসলে সিস্টেমটা নার্সিং করছেন, তাদের ভাবা উচিত কন্টেম্পোরারি সময় নিয়ে
যে এই সময়ে এসে বাংলাদেশি সিনেমাকে বিশ্ব চলচ্চিত্রের জায়গায় পৌঁছানোর জন্য কি ধরনের পরিবর্তন প্রয়োজন। ছোট করে যদি কিছু বিষয় মানে সামনে আনা হয়, তার মধ্যে একটা বড় বিষয় আসছে হচ্ছে আমাদের দেশে যে চলচ্চিত্র বাইরের বিশ্বের সামনে মানে প্রতিষ্ঠা পাবে, সেটা আসলে মানে যে ভয়টা আমরা সবসময় পাই বাইরের সাথে কোলাবোরেশনের বা যৌথ প্রযোজনার কথা আসে যখনই, বা যখনই হচ্ছে বিদেশি ভাষার চলচ্চিত্র এখানে দেখানোর কোয়েশ্চেন আসে, সমস্ত কোয়েশ্চেন আসে হচ্ছে যে এই এনকালচারেশনের ব্যাপার আসে, যে আমাদের সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো আমাদের সংস্কৃতির ব্যাপারে একেবারে সচেতনই না। সচেতন না এই কারণে যে আমরা বাংলাদেশি হিসেবে যাদেরকে ট্রেস করছি, সেখানে শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষ আছে ব্যাপারটা তো এমন না, সেখানে আরও জাতিগোষ্ঠী আছে যাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে। এই ভার্সিটালিটি নিয়ে আসলে এই বাংলা ভূখণ্ডটা আসে। তো আমরা যদি মানে বিশ্ব চলচ্চিত্রে আমাদের এই ভার্সিটালিটিটা না দেখাইতে পারি, দেন আসলে আমরা আসলে কনসিয়াস না আমাদের নিজেদের কালচারাল চেহারাটার দিকে। তো আমার মনে হয় যে এই চেহারাটার দিকে নজর দেওয়া উচিত। আরও স্পেসিফিকভাবে বললে আসলে আমাদের যে ভাষা সংস্কৃতির আলাদা আলাদা জাতিগোষ্ঠী আছে তাদেরকে চলচ্চিত্রের মাধ্যমে উঠায় নিয়ে আসা, তাদের অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে চলচ্চিত্রের মধ্যে তাদের পার্টিসিপেশন বাড়ানো। এটা আসলে খুব বড় করে বলতেছি, এটার একটা বড় রিজন হচ্ছে এমন যে আমরা যদি আদিবাসী চলচ্চিত্র অ্যাকোমোডেট করতে পারি, তাদের ভাষা যদি অ্যাকোমোডেট করতে পারি, সেটা আমাদের ভেতরকার সাম্প্রদায়িক চিন্তাকে অনেক অংশে মানে সমূলে উৎপাদন করতে পারবে, যদি ওভাবে বলি। তো এই ব্যাপারগুলো আসলে দরকার। এই ব্যাপারগুলো হলে আমরা আসলে আমাদের চলচ্চিত্রের ফেসটা বুঝতে পারবো, আমরা আসলে একটা কমন ভাষার ভিতরে যেতে পারবো, যে আমাদের কমফোর্টেবল ভাষা আছে সিনেমা নিয়ে, যে আমরা একটা ল্যাঙ্গুয়েজে সিনেমাটা বানাই। যেটা হলো যে উনি বলছিলেন যে চলচ্চিত্রের তো একটা নিজস্ব ভাষা আছে, ঠিক আছে, এবং হলো যে যেই ভাষা আপনি নিজেই বলছিলেন অতসী, যে এর আগে তৎকালীন সিস্টেম বা যার মাধ্যমেই হোক যেভাবেই হোক স্তব্ধ করে দেওয়ার বা বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনার কি মনে হয় অতসী, এখন কি আপনি যেটা বললেন বাক স্বাধীনতা আছে, অনেক সিনেমা আপনি ভাবতে পারেননি কিন্তু এখন ভাবতে পারছেন, সেই মনের মতো স্ক্রিপ্ট এবং সেই নানান দিক মেনটেন করে আপনি সিনেমা এখন বানাতে পারবেন? আমাদের যেই সিনেমা বানানোর জন্য যে স্বাধীনতাটা দরকার, ওটার জন্য অনেক সংস্কার দরকার। এবং আসলে এত জায়গায় মানে কলাপসড হয়ে আছে, যেমন হচ্ছে আমাদের চলচ্চিত্র শিক্ষার জায়গাগুলো, আমাদের বিসিটিআই আছে, জগন্নাথ ইউনিভার্সিটি, আমি জগন্নাথের স্টুডেন্ট ছিলাম ফিল্মের, ঢাকা ইউনিভার্সিটি আছে, ত্রিশাল আছে। এখানে আসলে যে পড়াশোনার সিস্টেম, না ফিল্ম স্টাডিজ না ফিল্ম স্কুলের মতো, তো এগুলো আসলে ঠিক করা দরকার। আমাদের মানে স্টুডেন্টদেরকে আরও ভালো করে শেখানো দরকার, তারা যেন আন্তর্জাতিক মানের ফিল্ম বানাতে পারে। আচ্ছা, বাক স্বাধীনতার যে কথাটা বললাম, যে তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে সব কিছু থাকায় ওখানে আমাদের বাক স্বাধীনতার হস্তক্ষেপ, তো এছাড়া আরও যেসব বিষয় আছে সব কিছু নিয়ে আসলে প্রত্যেক সেক্টরে যদি আমরা সংস্কার করতে চাই, এর থেকে এখন যে কথাটা উঠছে যে সবাই মিলে আসলে চাচ্ছে, এমন হতে পারে না যে আমাদের একটা স্বায়ত্তশাসিত একটা ফিল্ম কমিশন, যেটা কোনো কিছুর আন্ডারে থাকবে না, তথ্য মন্ত্রণালয়ের বাইরে, মানে ফিল্ম মানে যে সিনেমাকে আলাদাভাবে চাচ্ছেন, আলাদাভাবে একটা কমিশনের আন্ডারে থেকে হলো একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে ধরেন অনুদান সরকারের ভাবে হলো যে অনুদান পাবেন এবং অনুদানের মানে ফান্ডিং দিয়ে সিনেমা বানাতে পারবো, এবং অনেক ফিল্ম মেকারদের স্বপ্নই থাকে এটা, যে তাদের পুরো ফিল্মটা শেষ হবে এবং সরকারের কাছ থেকে তারা এই সাহায্যটা পাবে। সেই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইবো, পূর্ববর্তী এবং বর্তমানের প্রেক্ষাপট যদি চিন্তা করি আমরা। অনুদানের ব্যাপারটাকে আসলে মানে অনুদান আসলে টোটাল সিনেমার খরচটা কভার কখনোই করে না। আচ্ছা, ব্যাপারটাকে প্রণোদনা হিসেবে দেখা হয়, যে সিনেমার কাজটাকে আগায় নেওয়ার জন্য এটা সরকারের পক্ষ থেকে একটা অ্যাপ্রিসিয়েশনের জায়গা। কিন্তু আমরা আসলে যদি আপু যেটা বলতেছিলেন কমিশনের ব্যাপারে, একটা ফিল্ম কমিশন শুধুমাত্র এই আর্থিক প্রণোদনা দেওয়ার ব্যাপারটাকে এনশিওর করার ব্যাপারটা এমন না। একটা সিনেমা টোটালি একদম সেটা প্রস্তাবনা থেকে শুরু করে সেটা ডিস্ট্রিবিউশন পর্যন্ত টোটাল ব্যাপারটাতে রাষ্ট্র কীভাবে ব্যাপারটাকে ফ্যাসিলিটেট করতে পারে সেটার দিকটা দেখবে হচ্ছে কমিশন। তো স্বাধীন ফিল্ম কমিশন কিসের জন্য, সেটার একটা মানে বড় ব্যাপার আসে যখনই কোনো একটা মন্ত্রণালয়ের আন্ডারের ব্যাপারটা যায়। আমরা পরবর্তী সময়ে দেখছি যে কোনো একটা পক্ষ, যে সরকারি দল থাকে, ওই দলের একটা প্রোপাগান্ডা সেন্ট্রিক জায়গায় চলে যায় সিনেমার অনুদানের সিলেকশন প্রসেসটা। আমরা গত সরকারের সময় দেখছি বা তার পেছনেও দেখছি যে একটা নির্দিষ্ট ধরনের সিনেমা, একটা নির্দিষ্ট টেইলের সিনেমা, একটা হিস্ট্রি ডেভেলপ করার জন্য নতুনভাবে, অথবা একটা হিস্ট্রিকে এস্টাবলিশ করার জন্য এইভাবে সিনেমাটা অ্যাপ্রিশিয়েটেড হয়। অনুদানের জায়গা থেকে কোনো স্বজন প্রীতি বা এই ধরনের কোনো ব্যাপার আছে কিনা? অনুদানের জায়গায় এই ব্যাপারটা সবসময় ছিল,
স্বজনপ্রীতির ব্যাপারটাকে এখন আমরা আসলে যদি ব্যাপারটাকে এভাবে দেখি যে শুধুমাত্র স্বজনপ্রীতি ছিল, তাইলে ব্যাপারটা অনেকভাবেই মানে হয়, মানে অমিট করে ফেলা যায় যে না এটা ছিল। তো ব্যাপারটা অন্য সমস্ত রাষ্ট্রীয় ব্যবস্থা বা সরকারি ব্যবস্থার মধ্যে যেভাবে স্বজনপ্রিয় থাকে, চলচ্চিত্রের মধ্যেও ব্যাপারটা এমনই ছিল। যেহেতু সিনেমার মধ্যে এখানে আমাদের স্টেক হোল্ডার্স কম না, মানে মেকার খুবই হাতে গোনা, অ্যান্ড সেটার মধ্যে তো আমাদের মানে বিপক্ষ আছেই। তো ওই জায়গা থেকে যেটা হয় যে খুব কমন ফেস বারবার রিপিটেটিভ ভাবে পাচ্ছে, এই ব্যাপারটা হয়। তো আমরা নতুনভাবে যেটা চাচ্ছিলাম, আমাদের আলোচনার একটা অংশ যদি আমরা বলি যে অনুদানটা এমন হওয়া উচিত যে একটা নতুন ফিল্ম মেকার তাকে এপ্রিসিয়েট করার জন্য অনুদানটা যদি মানে স্টেক থাকে যে এটা আসলে নতুন ফিল্ম মেকারের অ্যাপ্রিসিয়েশনের জন্যই দেয়া হচ্ছে, সেই বেলায় একজন ফিল্ম মেকার 2টার বেশি অনুদান কোনোভাবেই পাবে না। অ্যান্ড সেটা অবশ্যই তার ফার্স্ট এবং মানে সেকেন্ড ফিচারের জন্য যদি হয়, সেক্ষেত্রে এটা যাতে এক ধরনের পার্সেন্টেজের মধ্যে থাকে। এই আলোচনা বারবার আসছে যে কত পার্সেন্টেজ আসলে নতুন ফিল্ম মেকারদের দেওয়া হবে অনুদানে। আমরা দেখা যায় যে অনেক ফিল্ম মেকার আছেন আমাদের খুবই প্রথিতযশা ফিল্ম মেকার, যারা আসলে ওয়েট করেন এটার জন্য যে একটা অনুদানের সিনেমা বানানোর পর আবার আরেকটা অনুদান কখন আসবে, তখন সিনেমাটা আসবে। তো এইভাবে তো আসলে অনুদানের প্রসেসটা চলতে পারে না। এই ব্যাপারটার পরিবর্তন আসতে পারে। আরেকটা ব্যাপার আপু যেটা মানে এডুকেশন ইনস্টিটিউশনের ব্যাপারে বলতেছিলেন, আমার মনে হয় যে আমরা অনার্সে যে প্রথমবার সিনেমা অ্যাজ এ এডুকেশনাল উইং পাই আমাদের সিস্টেমের মধ্যে, এই অবস্থায় 2024-এ এসে যখন আসলে এত বেশি ডিজিটালাইজ, ক্লাস 5-এর একটা বাচ্চা হাতে ফোনের অ্যাক্সেস আছে, মানে সে ফ্যামিলির সবচেয়ে ভালো ফটোগ্রাফার, সে জানে আসলে ফটোগ্রাফিটা কিভাবে মানে সবচেয়ে ভালো ওয়েতে আসতে পারে। আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি আমাদের প্রাইমারি এডুকেশন অ্যান্ড মাধ্যমিক এডুকেশনের মধ্যে, নট জাস্ট ফিল্ম, ব্যাপারটা দরকার হচ্ছে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, এই ধরনের জায়গায় যদি ইনক্লুড করা হয়, আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এগুলো পড়ানো হয়, চারুকলা আছে, মিউজিক আছে, এটার পার্ট হিসেবে মানে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট হতে পারে। এটা আসলে যেটা হয় যে একটা প্রিপারেশন তৈরি হয়। আমরা যেটা বলি যে আমাদের দর্শক তৈরি হচ্ছে না, তো আমার মনে হয় যে দর্শকটা তৈরি হওয়ার জন্য এই জিনিসগুলো জরুরি। সুষমা যেটা বললেন যে ক্লাস 5 থেকে যদি হচ্ছে এটা ইনক্লুড করা যায়, তো আমার মনে হয় যে এটা ইনক্লুড করলে আরেকটা কি হবে যে ফিল্ম মেকিং যে একটা পেশা হতে পারে, এটা কিন্তু মানে আমরা যখন বড় হয়ে ফিল্ম মেকিংয়ে যারা পড়তে চাই, আমাদের দেখা যায় গার্জেনরা যে ফিল্ম মেকিং আবার কোনো পেশা নাকি, এটা তো হচ্ছে তোমার কাজের পাশাপাশি তুমি করতে পারো। কিন্তু এটা যদি ছোটোবেলা থেকে ইনক্লুড করে দেওয়া যায়, তখন তারা নিজেরা বুঝতে পারবে যে চলচ্চিত্র বানানো একটা পেশা হতে পারে, বা হচ্ছে এখানে তার ক্যারিয়ারটা গড়া যায় এবং তার প্যাশনটা আরও বেশি কিন্তু বৃদ্ধি পায় সেক্ষেত্রে। এবং তার যে গার্জেনরাও কিন্তু এ সম্পর্কে বুঝতে পারে। তো ছোট থেকে যদি মানে আমার ধারণা যদি প্রাথমিকের পরে ক্লাস 6 থেকে মানে হুট করে একদম না দিয়ে 9-10-এ না দিয়ে মানে একটা পর্যায়ক্রমে যদি দেয়া হয়, এবং আস্তে আস্তে যে তুমি প্রথমে তোমার একটা চ্যাপ্টার থাকলো, তুমি চ্যাপ্টারটা পড়ো যে ফিল্ম কি, ফিল্ম মেকিং কি, হ্যাঁ, এরপরে আরেকটু কিছু যোগ করা। তারপরে যদি বার্ষিক যেরকম অঙ্কন প্রতিযোগিতা হয়, একটা কন্টেস্ট হলো যে তোমরা ছোটো একটা 1 মিনিটের একটা ফিল্ম বানায় নিয়ে আসো জাস্ট ফোন দিয়ে, তো তখন দেখা যায় যে ওরা আরও অনেক বেশি তৈরি হয়ে আসে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ অদর্শী। আমি একটু জানতে চাইবো আপনাদের দুজনের কাছে, বিদেশি সিনেমা বিশেষত ভারতীয় সিনেমা আমাদের হলগুলোতে প্রদর্শন নিয়ে যে বেশ বিতর্ক আছে। দুটো পক্ষ আসলে আছে, এক পক্ষ মানছে ব্যাপারটা, বলছে হলগুলো বাঁচাতে হবে, আরেকটা পক্ষ বলছে যে না, এটা আসলে আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। তো ভারতীয় সিনেমা এবং যে অন্যান্য বিদেশি সিনেমাও দেশের হলগুলোতে প্রদর্শন নিয়ে এই বিতর্কের জায়গা থেকে আপনাদের অবস্থান এবং আপনারা কি মনে করেন সেটা একটু জানতে চাইবো। এটা নিয়ে যদি বলি, সেটা এমন হয় যে দেখেন আমাদের এখানে সিনেমা, বিদেশি সিনেমা দেখার প্র্যাকটিসটা খুব নতুন করে যে আসতে পারটা এমন না, অনেক আগের থেকে আমাদের হলগুলোতেই বিদেশি সিনেমা দেখানো হতো। অ্যান্ড এটার জন্য আমার মনে হয় যে মানে বাংলাদেশে সিনেমা ডেভেলপমেন্টে এটা একটা বড় ভাগ ছিল, যেখানে আসলে বিদেশি ভাষার সিনেমায় আমাদের ইন্সপায়ার করছে বাংলা ভাষার সিনেমা তৈরির ব্যাপারে, নয়তো ব্যাপারটা হইতো না। তো ওই জায়গা থেকে আমরা যেটার জন্য ভারতীয় সিনেমাকে ভয় পাই, এটা হচ্ছে আমাদের পাশেই একটা বড় কালচার, যেটা খুব সহজেই আমাদের দেশি ইন্ডাস্ট্রিকে গ্র্যাব করে নিতে পারে। এটা হচ্ছে, এটা হয়। এখন আমরা যদি অল্টারনেট করতে পারি আমাদের ডিস্ট্রিবিউশনের জায়গাগুলোকে, ধরেন আমাদের হলগুলার একদম যারা অডিয়েন্স, এখানে আমরা একটা বড় অংশ পাই যারা শ্রমজীবী। সিঙ্গেল স্ক্রিনারের সমস্ত অডিয়েন্সের জায়গায় 90% অডিয়েন্স হচ্ছে শ্রমজীবী মানুষ। আমরা দেখি যে শ্রমজীবী মানুষের সিনেমা দেখানোর বেলায় ওনারা হচ্ছে মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাচ্ছেন না। ইটস টোটালি ফাইন। আপনি উল্টা দিক দেখেন, একটা সিনেমা নাম হচ্ছে রানা প্লাজা, যেটা সেন্সর বোর্ডে আটকায় রাখছে, কারণ হচ্ছে এই সিনেমা যদি দেখে শ্রমিকরা, দেন তারা গার্মেন্টসে কাজ করতে আগ্রহী হবে না। এখন যেটা তাদের জন্য দেখা প্রয়োজন আপনি ওটাও দেখাচ্ছেন না, আপনি তার জন্য সিনেমা যেটা বানানো হয়েছে ওটা আপনি দেখাবেন না, আপনি অন্য ভাষার সিনেমা দেখাবেন কারণ হচ্ছে তার
আগ্রহের জায়গা এটা, কারণ সে টোটালি এন্টারটেনমেন্টের জন্য সিনেমা দেখতে চায়, এমন একটা জায়গায় তাকে রাখতে চান সিঙ্গেল স্ক্রিনারে। এই ধরনের কিছু কনফিউশন আছে। এটা যদি আমরা ভাগ করতে পারি এইভাবে যে আমাদের যে সিনেমাগুলোর দর্শক যারা, গ্রেডিং প্রসেস যেটা বলে, অথবা হচ্ছে আমাদের টার্গেট অডিয়েন্স যেভাবে ফিক্স হয়, আমাদের বিদেশি ভাষা কোন সিনেমাগুলো আমাদের দেখা উচিত, কোন সিনেমাগুলো দেখানো উচিত না, এই ব্যাপারটা মানে ফিক্স করার ব্যাপারটা অডিয়েন্সের হওয়া উচিত। তো অডিয়েন্স যদি সেটা ফিক্স করে যে আমি কোন সিনেমা দেখবো কোন সিনেমা দেখবো না, সেটা যদি সুযোগ থাকে, সেটা যদি অল্টারনেটিভ থাকে, তখন এই কনফিউশনগুলো থাকবে না। অ্যাজ ধরেন যে শিল্পকলা একটা সিনেমা উইং আছে, আমরা ধরে নিই যে শিল্পকলা সিনেমা উইংয়ে একটা কন্টিনিউয়াস সিনেমা দেখার সুযোগ আছে, যেখানে বিদেশি ভাষা ভাষার বিভিন্ন ফেস্টিভ্যালে আছে, মানে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রিসিয়েটেড ফিল্মগুলো যদি আমরা দেখানোর সুযোগ করে দিই সপ্তাহান্তে অথবা সপ্তাহের কোনো একদিন অথবা কন্টিনিউয়াসলি ব্যাপারটা আছে, সেক্ষেত্রে যারা বিদেশি ভাষার সিনেমা দেখতে চাচ্ছেন তাদের একটা সুযোগ সৃষ্টি হয়, সে ইন্টারন্যাশনালি অ্যাপ্রিসিয়েটেড ফিল্মগুলো দেখতে পারতেছে। একই সাথে অল্টারনেটিভ যে জায়গাগুলো আছে, যে জায়গায় আসলে যারা একেবারে ফর এন্টারটেনমেন্ট সিনেমাটা দেখতে চাচ্ছে, তার দেখার স্পেস আছে। সো যিনি আসলে ভারতীয় সিনেমা দেখতে চান না, যিনি বিদেশি ভাষার চলচ্চিত্র দেখতে চান না, উনি বাংলা ভাষার সিনেমা দেখতে পারবেন, ওই সুযোগটা আছে। এটা তো আসলে ওপেন মার্কেট। ওপেন মার্কেটে হলো যে ধরেন, যেটা আমি বলছিলাম যে আসলে আপনি অলরেডি আমার উত্তরটা দিয়ে দিয়েছেন, সেটা হলো যে অডিয়েন্স ঠিক করবে আসলে তারা কোন সিনেমা দেখতে চায়। কারণ আপনি যেটা বললেন মার্কেট গ্র্যাবের যে ব্যাপারটা, অল্টারনেটিভ ভাবে তারা নিয়ে নিচ্ছে, তো সেই জায়গাটা হলো যে অডিয়েন্সকে যদি আমরা তাদের মতো এই গ্লোবালাইজেশনের যুগে সবার হাতে ফোন, সবার বাসায় হলো যে ধরেন নেটফ্লিক্স, অ্যামাজন থেকে শুরু করে নানান ধরনের ওটিটি প্ল্যাটফর্ম আছে, তো সেই স্থান থেকে তো আসলে অডিয়েন্সরাই বোধহয় আমাদের ঠিক করবে যে তারা আসলে কি দেখতে চায়। এবং আপনি যেটা বললেন যে যার যেই ভাষার এবং যেই জনরার সিনেমা দেখতে চায় তারাই এটা দেখবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে সুষময় এবং অতসী আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং সিনেমার ভবিষ্যৎ, বর্তমান এবং পূর্বেরও আপনাদের আশা আকাঙ্ক্ষার কথা আমাদেরকে জানানোর জন্য। প্রিয় দর্শক, সিনেমা বা চলচ্চিত্র এই স্থানে কাজ করেন, এই পেশার সঙ্গে যুক্ত আছেন অনেক মানুষ, সেই সংখ্যাটা নেহাতি কম নয়। তাই তাদের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন আমরাও চাই। আমরা চাই তারা যা চায় তাদের চাওয়া ও পাওয়ার সমন্বয় হোক। আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ডেডলাইন ৩৬শে জুলাইয়ের সঙ্গে থাকার জন্য। সাথে ছিলাম আমি নুসরাত জাহান জেরি। দেখা হবে অন্য কোনো পর্বে।